ট্রুথ আফটার মিডনাইট চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এমন এক ঘটনার গভীরে ডুব দেব যা শুধুমাত্র অপরাধের কাহিনী নয়, বরং একটি সামাজিক ব্যর্থতার করুণ চিত্র। এটি শোনার পর শুধু আপনার শরীরই নয়, মনও কাটা দিয়ে উঠবে। 1993 সালের কলকাতা শহর তখন সবে 90 দশকের নতুন হাওয়ায় গা ভাসিয়েছে। ঠিক সেই সময়েই ঘটে গেল এমন এক বীভৎস খুন যা কেবলমাত্র আইন শৃঙ্খলা নয়, বরং গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছিল। এটি ছিল এক কিশোরের হাতে সংঘটিত ট্রিপল মার্ডারের গল্প, যা সিনেমার পর্দাকেও হার মানিয়ে দিয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অপরাধী কে ছিল জানেন? এক 16 বছর বয়সী কিশোর, তার নাম সজল বারুই। সে হত্যা করেছিল তার বাবা, তার সৎ মা এবং তার ছোট ভাইকে। কিন্তু এই গল্পে আরও চমক আছে। সজল এখানে একা ছিল না। সে তার আরও 5জন কিশোর বন্ধুর সাথে মিলে এমনই এক পরিকল্পনা করেছিল যা তখনকারের পুলিশকেও স্তম্ভিত করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন 16 বছর বয়সী কিশোর কেন এমন ঘৃণ্য কাজ করবে? সে কি জন্মগত অপরাধী ছিল, নাকি তাকে ঠেলে দেওয়া হয়েছিল অন্ধকার জগতে? পরিবার, সমাজ, নাকি তার নিজের ভিতরে থাকা কোনো ক্ষোভ? কী কারণে সে হয়ে উঠেছিল এমন দানব? সজল বারুইয়ের জীবনের প্রতিটি বাঁক এই প্রশ্নের উত্তর দেয়। এটি কেবলমাত্র একটি খুনের গল্প ছিল না, এটি ছিল একটি বিধ্বস্ত শৈশবের গল্প, একটি ভাঙা পরিবারের গল্প এবং সমাজের সেই সমস্ত ফাঁক ফোকরের গল্প যা একজন কিশোরকে অপরাধের দিকে ঠেলে দিয়েছিল। চলুন আজ আমরা জেনে নিই সজল বারুইয়ের সেই হাড় হিম করা কাহিনী, তার শৈশব থেকে শুরু করে সেই ভয়ঙ্কর রাত পর্যন্ত। পুলিশি তদন্ত, বিচার, সব কিছু আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরব। আজ আমরা দেখব কিভাবে এক নিরীহ কিশোর হয়ে উঠল এক ঠান্ডা মাথার খুনি। কী ছিল তার লক্ষ্য? তার লক্ষ্য কিভাবে তাকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিল। সজলের শৈশব মোটেই সুখের ছিল না। আর 5টা মধ্যবিত্ত পরিবারের শিশুদের থেকে তার শৈশব ছিল সম্পূর্ণ আলাদা। 5 বছর বয়সে সে তার মাকে হারায়, যে ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্বল। তার মাকে হারানোর পরই তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। সজলের বাবা সুবল বারুই কিছুদিনের মধ্যেই আরেকটি বিয়ে করেন। সজলের সৎমা স্বপ্না সংসারে তো আসেন, কিন্তু তিনি সজলকে কখনোই নিজের করে মেনে নিতে পারেননি। এরপর শুরু হয় সজলের জীবনের এক নতুন অধ্যায়, অমানসিক অত্যাচার এবং নির্যাতনের অধ্যায়। সুবলের পরিবারকে বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও তার 4 দেওয়ালের মধ্যে যা ঘটত তা ছিল এক বিভীষিকা। সজলের সৎ মা স্বপ্না তার উপর অমানসিক অত্যাচার চালাতেন। তার বাবা সুবল বারুই সবকিছু জেনেও চুপ থাকতেন। তিনি যেন নতুন সংসারের বাঁধনে এমনই বাঁধা পড়েছেন যে প্রথম সন্তানের কান্না তার কানে পৌঁছায় না। বাবার এই নীরবতা সজলের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। ক্রমশ সে বাবা মায়ের ভালোবাসা পাওয়ার আকুতি থেকে সরে আসে এবং বাবা মায়ের প্রতি তার তীব্র ঘৃণা এবং প্রতিশোধের আগুনে সে পুড়তে থাকে। শৈশবের এই ক্ষতগুলোই তাকে ধীরে ধীরে ঠেলে দেয় এক অন্ধকার গহ্বরের দিকে, যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ ছিল না। সে বুঝে যায় যে এই অমানসিক অত্যাচার থেকে বাঁচতে গেলে তাকেই কিছু একটা করতে হবে, কিন্তু সেই কিছু একটা যে এতটা ভয়ানক কিছু হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। 1993 সালের নভেম্বর মাস, শীতের আমেজ সবে পড়তে শুরু করেছে কলকাতা শহরে। কিন্তু সজলের মনে তখন ঠান্ডা হাওয়া বইছিল না, বরং তার মনে তখন জ্বলছিল গনগনে এক আগুন। তখন তার মাত্র 16 বছর বয়স, আর তার ভেতরের ক্ষতগুলো ততদিনে তাকে এক ভয়ঙ্কর দিকে ঠেলে দিয়েছে। সে বুঝেছিল যে এই নির্যাতনের শেষ একমাত্র তার হাতেই সম্ভব। সজল ঠিক করে ফেলে যে সে তার জীবনের যন্ত্রণাগুলোর ইতি টানবে, কিন্তু তার পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়। তার পরিকল্পনা ছিল ত্রুটিহীন, তাই সে নির্ভর করে তারই বয়সী তার 5 বন্ধুর উপর। তাদের মধ্যে ছিল রত্নেন্দু, অমিত, জয়ন্ত, প্রকাশ এবং তপন। সজল তাদের কাছে তার জীবনের দুর্দশার কথা তুলে ধরেছিল। প্রতিদিনের মারধর, সিগারেটের ছ্যাঁকা,
গরম লোহার ছ্যাঁকা, অবহেলা ইত্যাদি। এইসব শুনে তার বন্ধুরা তার প্রতি সহানুভূতিশীল হয় এবং এই কাজে তাকে সাহায্য করে, কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা কোন এক ভয়ঙ্কর অপরাধের অংশ হতে চলেছে। এরপর শুরু হয় খুনের নকশা তৈরির কাজ। সজল তার বন্ধুদের নিয়ে তার বাড়িতে বসেই সম্পূর্ণ খুনের পরিকল্পনা তৈরি করে ফেলে। তারা ঠিক করে যে তারা বাড়িতে ঢুকেই প্রথমেই তার সৎমা স্বপ্নাকে খুন করবে, কারণ সজলের সব রাগ ছিল তার উপরেই। এরপর সৎ ভাই ঋষিকেশ, যে বাবার একমাত্র প্রিয় পাত্র ছিল, এবং সব শেষে তার বাবা সুবল বাড়ুই। এদের সবাইকে শেষ করে দিতে হবে, কারণ এরা সবাই শেষ হয়ে গেলেই সে সারা জীবনের জন্য এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী প্রমাণ লোপাটের ব্যবস্থাও তারা করে রেখেছিল। প্রতিটি খুনের পর কি করতে হবে, ঘর কি করে পরিষ্কার করতে হবে, কোন পথে পালাতে হবে, সবই তারা আগে থেকে ঠিক করে রেখেছিল। এই পরিকল্পনা কেবলমাত্র একটি অপরাধের জন্ম দেয়নি, সমাজের গভীরে লুকিয়ে থাকা ঘৃণা, অবহেলা এবং অপরাধ প্রবণতার একটি মর্মান্তিক চিত্র তুলে ধরেছিল। 1993 সালের 22শে নভেম্বর দমদম এলাকার এক নিস্তব্ধ রাত। ঘড়ির কাঁটা প্রায় 11:30 ছুঁয়েছে। যে ফ্ল্যাটে এতদিন এক কিশোরের উপর নির্যাতন চলত, সেই ফ্ল্যাটে নেমে আসে এক ভয়াবহ বিভীষিকা। সজল আর তার 5 বন্ধু, যাদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল, তারা প্রবেশ করে সেই ফ্ল্যাটে। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র, দড়ি এবং এক নৃশংস পরিকল্পনা। তাদের প্রথম শিকার ছিল সজলের সৎমা স্বপ্না। স্বপ্না যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সজল আর তার বন্ধুরা তাকে শোয়ানো অবস্থাতেই দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তার মুখ ও নাক চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। স্বপ্না কখনো ভাবতেই পারেননি যে যে ছেলের উপরে তিনি এত নির্যাতন করেছেন, তার হাতেই তার মৃত্যু লেখা আছে। এরপর তাদের লক্ষ্য হয় সজলের 7 বছরের ছোট সৎ ভাই ঋষিকেশ। ঋষিকেশ তখন মায়ের পাশে শুয়ে ঘুমোনোর ভান করছিল খেলার ছলে, কিন্তু তার সেই নিষ্পাপ হাসি এবং সরল মন সেদিন কোনো কাজে আসেনি। সজল আর তার 5 বন্ধু নির্মমভাবে ঋষিকেশের উপর বারংবার ছুরিকাঘাত করে। সারা বিছানা এবং ঘর ঋষিকেশের রক্তে ভেসে যায়। আর সব শেষে আসে সজলের বাবা সুবল বাড়ুইয়ের পালা, যিনি এতদিন সজলের সমস্ত কষ্ট দেখে নীরব ছিলেন। তার উপর সজল আর তার 5 ভাই চড়াও হয় এবং বারবার তার উপর ছুরির আঘাত করতে থাকে। তার বাঁচার শেষ চেষ্টা বিফল হয়। সারা ঘরে রক্তের লাল স্রোত বয়ে যায়। আসবাবপত্র, বিছানা, মেঝে সমস্ত কিছু লাল হয়ে যায় রক্তে। পুরো হত্যাকাণ্ডটি চলে 3 ঘন্টা ধরে। একজন 16 বছর বয়সী কিশোর ও তারই সমবয়সী তার 5 বন্ধু, এরা সবাই ঠান্ডা মাথায় একটার পর একটা খুন করে যাচ্ছিল। এরপর তারা প্রমাণ লোপাটেরও চেষ্টা করে। ঘটনাটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে মনে হয় যে এটি কোনো ডাকাতি বা অন্য কোনো কারণে ঘটেছে, কিন্তু তাদের এই সত্য চাপা দেওয়ার জিনিসটি সফল হয়নি। ভোরের আলো ফুটতেই এক নির্মম সত্য সেই ফ্ল্যাটের বাইরে বেরিয়ে আসে এবং যা সেই সত্য গোটা দেশকে নাড়িয়ে দেয়। সেই ভয়ানক হত্যাকাণ্ডের পর ভোরের আলো ফুটতে তখনও বেশ কিছুটা সময় বাকি। সারা ফ্ল্যাটে রক্তের গন্ধে ভারী হয়ে আছে, কিন্তু সজল আর তার বন্ধুদের মনে কোনো ভয় বা কোনো অনুশোচনা দেখা গেল না। প্রথমেই তারা যে অস্ত্রগুলো দিয়ে খুন করেছিল সেগুলো ভালো করে ধুয়ে মুছে এবং তাদের হাতের ছাপগুলো নষ্ট করে ফেলল। এরপর তারা ফ্ল্যাটের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে দিল এবং ফ্ল্যাটে যেখানে যেখানে রক্তের দাগ লেগেছিল সেগুলো সব তারা একে একে পরিষ্কার করে ফেলল। তাদের মূল লক্ষ্য ছিল পুলিশি তদন্তকে অন্যদিকে মোড় দেওয়া। তারা টেবিলের উপর কিছু পয়সা রেখে যায়, কারণ তারা কোনো টিভি শো বা সিনেমায় দেখেছিল যে এরকম কোনো অপরাধের পর টেবিলে যদি কেউ পয়সা রেখে যায়, তাহলে তাদেরকে বা সেই খুনিকে মনস্তাত্ত্বিকভাবে বিকৃত মনে করা হয়। তারা ভেবেছিল যে এই পয়সা রেখে যাওয়া
পুলিশের কাছে তাদের এক অন্য পরিচয় তুলে ধরবে। কিন্তু তাদের সবচেয়ে বড় পরিকল্পনা ছিল পুলিশকে পুরোপুরি ধোঁকা দেওয়া। তারা যাওয়ার আগে সজলকেও চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে যায়, যাতে পুলিশ আসলে মনে হয় যে সজলও ডাকাতির শিকার এবং সেও একজন ভুক্তভোগী। এই খুন, ঠান্ডা মাথায় পরিকল্পনা এবং প্রমাণ লোপাটের চেষ্টা এটাই প্রমাণ করে যে এই কিশোররা শুধুমাত্র ক্ষোভের বশে এই খুন করেনি, বরং তাদের মনে ছিল গভীর অপরাধ প্রবণতা। তারা ভোরের আলো ফোটার আগেই ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যায়। এরপর যা ঘটে তা ছিল আরও বেশি অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর। রক্ত, খুন, এই সমস্ত কিছুর মাঝেও তারা ক্ষুধার্ত হয়ে পড়েছিল। তারা ফ্রিজ থেকে মিষ্টি বার করে খায়। তাদের এই সময়েও এই মানসিকতা দেখে পুলিশ পরবর্তীকালে অবাক হয়ে যায়। ভোরের আলো তখন সবে ফুটেছে। দমদমের সেই ফ্ল্যাট থেকে এক ভয়াবহ খবর আসতে শুরু করলো। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ 3 জনের নিথর দেহ আবিষ্কার করলো এবং ফ্ল্যাটের এক কোণে বাঁধা সজলকেও তারা উদ্ধার করলো। আপাত দৃষ্টিতে সজলকে দেখে একজন শিকার বলেই মনে হচ্ছিল। পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সজলকে উদ্ধার করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তের শুরু থেকেই বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ছিল। সজলকে দেখে আপাতদৃষ্টিতে ভুক্তভোগী মনে হলেও তার মধ্যে কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না। তার কথাবার্তা ছিল অত্যন্ত স্বাভাবিক। তার শরীরী ভাষা, উত্তর দেওয়ার ভঙ্গি, সব কিছুই ছিল এক ঠান্ডা মাথার অপরাধীর মতো। পুলিশকে দেওয়া তার জবানবন্দি ছিল এলোমেলো এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে সে ইতস্তত বোধ করছিল। গোয়েন্দারা সজলের এই আচরণ দেখে সন্দেহ করতে শুরু করে। সাধারণত ভুক্তভোগীরা ভীত বা সন্ত্রস্ত থাকে, কিন্তু সজল ছিল অত্যন্ত স্বাভাবিক। সজলের মধ্যে ভয় বা আতঙ্কর কোনো চিহ্ন ছিল না, যা থেকে গোয়েন্দারা এবং পুলিশ বুঝতে পারে যে এর পেছনে আরও কোনো গল্প লুকিয়ে আছে। এরপর শুরু হয় কঠোর জিজ্ঞাসাবাদ। পুলিশ বুঝতে পারছিল যে সজলের নীরবতার পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। পুলিশের ক্রমাগত চাপে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সজল ভেঙে পড়ে এবং তারপর সে যা বলে তা শুনে পুলিশেরও শরীর কাঁপতে শুরু করে। এরপর সজল একে একে তার অপরাধের সব কথা স্বীকার করে নেয়। কিভাবে সে খুন করেছিল, সে কেন খুন করেছিল, তার শৈশবের সমস্ত ঘটনা, সে সেই খুন করার জন্য কাদের সাহায্য নিয়েছিল, তার 5 বন্ধুর ব্যাপারেও সে পুলিশের কাছে জানায়। এরপর পুলিশ তার সেই 5 বন্ধুকেও গ্রেপ্তার করে। 1996 সাল কলকাতা হাইকোর্টে সজল বাড়ুই ও তার বন্ধুদের মামলার রায় বেরোতে চলেছে। গোটা দেশ এই রায়ের দিকে তাকিয়ে বসে আছে। সবার মনে একটাই প্রশ্ন জেগেছে যে এই কিশোর অপরাধীদের কী শাস্তি হবে। সজল ও তার প্রধান সহযোগী রত্নেন্দু সরকারকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেয়, কিন্তু এই নিয়ে সারা দেশ জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন আইনজীবীরা তুলে ধরেন যে অপরাধের সময় সজল এবং তার বন্ধুরা ছিল নাবালক। আইন অনুযায়ী নাবালক অপরাধীদের জন্য আলাদা বিচার প্রক্রিয়া এবং আলাদা শাস্তির বিধান আছে। তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া কতটা নৈতিক এবং আইনসম্মত, সেই নিয়ে প্রশ্ন উঠতে থাকে। অবশেষে কলকাতা হাইকোর্ট এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের রায়কে সম্পূর্ণরূপে বাতিল করে দেয় এবং এর কারণ হিসেবে বলা হয় যে সজল এবং তার সহযোগীরা অপরাধের সময় নাবালক ছিলেন, তাই প্রচলিত আইন এবং মানবিকতার খাতিরে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। হাইকোর্ট সজল বাড়ুই এবং রত্নেন্দু সরকারের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে দেয় এবং বাকি 3 বন্ধুকে 5 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই নিয়ে গোটা দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একদল বলতে থাকেন যে তাদের অপরাধের নৃশংসতা বিচার করে তাদের মৃত্যুদণ্ডই দেওয়া উচিত ছিল। আবার আরেক দল মনে করেন যে এই রায় এক যুগান্তকারী রায়, যেখানে শিশু অপরাধীদের জন্য পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হলো। এই রায়ের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়
যা বলে যে অপরাধ যতই ভয়ঙ্কর হোক না কেন, শিশু অপরাধীদের ক্ষেত্রে তাদের মন, মানসিক অবস্থা ইত্যাদির ভাবা এবং খেয়াল রাখা উচিত। এই রায় সজল বাড়ুইয়ের কাহিনীকে আরও জটিল এবং বিতর্কিত করে তোলে। সজল বাড়ুইয়ের গল্পে নতুন মোড় আসে 2001 সালে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই অপরাধীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, যেখানেই সে এক ভয়ানক পলায়নের পরিকল্পনা করে ফেলে। তার এই পরিকল্পনার প্রথম ধাপ ছিল হাসপাতালের কর্মী এবং তার প্রতিরক্ষায় থাকা কনস্টেবলদের বিশ্বাস অর্জন করা। সে তাদের প্রত্যেকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং অপেক্ষা করতে থাকে ঠিক সুযোগের। এক রাতে সজল তার পাহারায় থাকা 2 কনস্টেবলকে বিয়ার খাওয়ার প্রস্তাব দেয়। এটি একান্তই একটি বন্ধুত্বপূর্ণ প্রস্তাব। 2 কনস্টেবলও তাতে রাজি হয়ে যান, কিন্তু তারা জানতেন না যে এই বিয়ারের মধ্যে ছিল ঘুমের ওষুধ। তারা সরল বিশ্বাসে এই বিয়ার খাওয়ার পরে ঘুমিয়ে পড়েন এবং সেই সুযোগে সজল হাসপাতাল থেকে পালিয়ে যায়। আর এই পলায়নের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। পুলিশ নাকা তল্লাশি শুরু করে, কিন্তু সজল যেন হাওয়ায় মিলিয়ে গেছিল। 17 মাস ধরে সে আইন শৃঙ্খলার চোখে ধুলো দিয়ে মুম্বাইয়ে চলে যায়। সেখানে সে এক মহিলাকে বিয়েও করেছিল। কিন্তু অপরাধীর জীবন সবসময়ই অনিশ্চিত। 2003 সালে প্রায় 17 মাস পর তার পলাতক জীবন অবসান ঘটে। পুলিশ তাকে মুম্বাই থেকে খুঁজে বার করে এবং গ্রেপ্তার করে আবার তাকে সেই কারাগারেই ফিরিয়ে আনা হয়। এখান থেকে প্রমাণ পায় যে সে কতটা ধূর্ত এবং চালাক। সজল বাড়ুইয়ের জীবনে আর এক নতুন অধ্যায় শুরু হয় 2010 সালে। তখন তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পাওয়ার পর তার কাছে সুযোগ ছিল এক সাধারণ জীবনে ফিরে যাওয়ার, কিন্তু তার ভেতরের অপরাধ প্রবণতা সেটা কখনোই করতে দেয়নি। মুক্তি পাওয়ার 1 বছরের মাথায় 2011 সালে সে একটি ডাকাতি করে বসে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে আবার কারাগারে পাঠায়। কিন্তু এবার জেলের ভিতরে এক অন্যরকম সজলকে খুঁজে পাওয়া যায়, গড়াদের ওপারে। তার জীবন ছিল সীমাবদ্ধ। এবার সে তার নিজের এক অন্য সত্তাকে আবিষ্কার করে, শিল্পী সত্তা। সজল ছবি আঁকতে শুরু করে। তার ক্যানভাসে ভেসে উঠত যন্ত্রণা, দুঃখ এবং বিভিন্ন অন্ধকার দিক। তার জীবনেরও বেশ কিছু অন্ধকার দিক তার ক্যানভাসে ফুটে উঠত, যা তার অপরাধ জগতের সাথে একেবারেই বেমানান। খুব অল্প সময়ের মধ্যেই তার আঁকা ছবিগুলো জেলের ভিতরে প্রশংসা পেতে শুরু করে। তার ছবিগুলো এতটাই ভালো ছিল যে কারাগারের প্রশাসন তার এই ছবিগুলোকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে। সাধারণ মানুষ তার এই ছবি দেখতে আসে। তার এই ছবিগুলো সাধারণ মানুষের কাছে এক ভিন্ন বার্তা পৌঁছে দিতে সফল হয়। সজল বাড়ুই, যে একসময় এক নৃশংস খুনি ছিল, সে ধীরে ধীরে শিল্পী হিসেবে পরিচিতি পেতে শুরু করে। সজল বাড়ুইয়ের কাহিনী কেবলমাত্র একটি নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী নয়, বরং আমাদের সমাজের অন্ধকার দিকের সেই কাহিনী, যে কাহিনী আমাদের বেশ কিছু প্রশ্নের মুখে ফেলে দেয়, যে প্রশ্নের উত্তর আমরা আজও হয়তো জানি না। একটি শিশু যদি শৈশবে তার বাবা মায়ের থেকে ভালোবাসা, যত্ন, আদর ইত্যাদি না পায়, তাহলে সে কি অপরাধের পথেই হাঁটবে? সজল বাড়ুইয়ের এই নৃশংস অপরাধ, তার বাবা, তার সৎমা এবং তার সৎ ভাইকে খুন করার, সেটি ক্ষমারও অযোগ্য। কিন্তু এর কারণ কি? দায়ী কি সমাজ নয়? এই কাহিনী আমাদের শেখায় যে মা বাবারা যদি সন্তানদের ভালোবাসা এবং নিরাপত্তা না দিতে পারে, তাহলে তাদের মনে কি ভীষণ ক্ষত সৃষ্টি হয়। আজও যখন সজল বাড়ুইয়ের নামটা শোনা যায়, তখনও বেশ কিছু মানুষ ভয়ে কেঁপে ওঠেন। এটি শুধুমাত্র একটি নৃশংস হত্যাকারীর নাম নয়, বরং একটি বিধ্বস্ত করুণ শৈশবের কাহিনী। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে অপরাধ একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সামাজিক অন্ধকার দিকগুলোর প্রতিফলন। সজল বাড়ুইয়ের গল্প হয়তো শেষ হয়েছে, কিন্তু
তার থেকে পাওয়া শিক্ষা আমাদের সমাজের জন্য চিরন্তন হয়ে থাকবে। এটি একটি প্রশ্ন যা আমাদের সব সময় নিজেদের জিজ্ঞাসা করা উচিত। আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মকে যথেষ্ট নিরাপত্তা এবং ভালোবাসা দিতে প্রস্তুত? আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এবং বাকি আপনাদের সবার সাথে শেয়ার করে নেবেন। একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সপ্তাহে আমরা আবার চলে আসব এরকমই একটি রোমহর্ষক সত্য ঘটনা নিয়ে। নমস্কার।